10 বছর আগে মারুতি অ্যাপার্টমেন্টে একজন সিরিয়াল কিলার একই ফ্ল্যাটের 4 জন মহিলাকে খুন করে। এরপরে সেই হত্যাকাণ্ড ঢেকে ফেলার জন্য সেখানে ভয়ঙ্কর এক বিস্ফোরণ ঘটায় আর আগুন লাগিয়ে দেয় পুরো অ্যাপার্টমেন্টে, যার ফলে সেই হত্যাকাণ্ডটাকে সবাই অগ্নিকাণ্ড হিসেবেই ধরে নেয়। কিন্তু সেই দুর্ঘটনার রেশ এখনও কারো কারো মাঝে থেকে গিয়েছিল। 10 বছর পরে ঠিক একই রকমভাবে গোদাবাড়ি হসপিটালে 3 জন মহিলাকে খুন করার পরে হসপিটালে আগুন লাগিয়ে দেওয়া হয়। সেখান থেকে পুলিশ অফিসার রাঘব, দেবিকা এবং মেঘা তারা সন্দেহ করতে থাকে এই ঘটনার সাথে 10 বছর আগে সেই সিরিয়াল কিলারের ঘটনার অবশ্যই কোনো যোগসূত্র রয়েছে। অন্যদিকে হসপিটালে অগ্নিকাণ্ডের ফলে যে একজন আইউইটনেস পাওয়া গিয়েছিল তাকেও সেই সিরিয়াল কিলার মেরে ফেলে। অন্যদিকে পুলিশ অফিসার মেঘা এবং ঋষি একটা ব্রিফকেসে একজন মহিলার লাশ পাওয়া যায়। মেঘা সেখানে আরও জানায় ঠিক একই রকম একটা লাশ সে আরও কয়েক বছর আগেও পেয়েছিল, আর যেখানে ঠিক একই রকমভাবে মারা হয়েছে। তো এই খুনগুলোর পেছনের আসল রহস্য কি সেটাই দেখানো হবে তামিল ওয়েব সিরিজ টাচ মি নট সিজন 1-এর পার্ট 2-তে। পার্ট 1 এখনও যারা দেখেনি তারা ঘটনা ভালো করে বোঝার জন্য শুরুতেই পার্ট 1টা দেখে নেওয়ার অনুরোধ রইল। পার্ট 1-এর লিঙ্ক আই বাটন এবং পিন কমেন্টে পেয়ে যাবেন। হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফিল্মের গল্প। এমন নতুন আর অসাধারণ সব মুভি আর ওয়েব সিরিজের এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পার্ট 1-এর শেষে দেখানো হয়েছিল ঋষি চমকে গিয়েছিল যখন সে জানতে পেরেছিল মেঘা এবং রাঘব একে অপরকে আগে থেকেই চেনে। পার্ট 2-এর শুরুটা হয় রাঘবের ছোট্ট একটা ফ্ল্যাশব্যাক দেখিয়ে, যেখানে রাঘব একটা ডিকশনারি পড়ছিল আর সেই ডিকশনারিতে কিছু কিছু ওয়ার্ডের মিনিং খুব হাইলাইটেড করা ছিল, যেমন ভালোবাসা, অবসেশন, অ্যাফেকশন, এই ধরনের কিছু। ঠিক তখনই দরজার কলিং বেল বাজে আর এতেই রাঘবের মা ভয় পেয়ে যায় আর বলে ওই লোকটা তো নয়। আর তখনই দেখা যায় রাঘবের মা সেই মহিলা যার মিসিং পোস্টার এই মারুতি অ্যাপার্টমেন্টের লিফটের ভেতরেই লাগানো ছিল। রাঘবের মা যদি ফ্ল্যাটেই থাকবে তাহলে তার মিসিং পোস্টার লিফটে কেন? একটু পরেই সেটার উত্তর পেয়ে যাবেন। রাঘব ডোরহোল দিয়ে দেখতে পায় অ্যাপার্টমেন্টে সেই মহিলাগুলো তার বাসায় এসেছে। সে দরজা খুলে জিজ্ঞেস করে কি হয়েছে। সেই মহিলা রাঘবকে বলে তোমার মাকে ডাকো, তোমার মায়ের সাথে কথা আছে। রাঘব বলে বাসায় আমি একাই আছি, আমাকে বলুন। সেই মহিলা বলে তোমার মা এখনো এই অ্যাপার্টমেন্টের সোসাইটিতে জয়েন করেনি, আজকে আমার বাসায় তোমার মাকে চলে আসতে বলো। রাঘব বলে ঠিক আছে, আর সাথে সাথেই দরজাটা লাগিয়ে দেয়। সেই মহিলারা অবাক হয়ে যায় আর বলে দেখো কেমন লোক, মুখের উপর দরজাটাই লাগিয়ে দিল। আরও একজন মহিলা বলে এরা এখানে কয়েক মাস ধরে রয়েছে, কিন্তু আজব ব্যাপার হচ্ছে এরা কারোর সাথে কখনোই কোনো কথা বলেনি। সেই মহিলা বলে আমি জানি ছেলেটার মা ঘরের ভেতরেই রয়েছে, কিন্তু সে বাইরে আসেনি। অন্য একজন মহিলা বলে এসব ম্যানারলেস লোকদের সাথে না কথা বলাটাই ভালো, চলো এখান থেকে। তারা সেখান থেকে চলে যায় আর সেখানেই দেখা যায় সেই সিরিয়াল কিলার দাঁড়িয়েছিল। সেই মহিলাগুলো যখন সেখান থেকে চলে যায় রাঘবের ফ্ল্যাটের দিকে তাকিয়ে বলে তোমাকে পেয়ে গেছি। এরপরেই বর্তমানের ঘটনা দেখানো হয়, যেখানে মেঘা, রাঘব আর ঋষি একসাথে বসে আড্ডা দিচ্ছিল। সেখানে রাঘব মেঘাকে বলে তুমি যদি মানুষদের অস্বস্তিকর পরিবেশ থেকে বাঁচতে চাও তাদের ফেস করো, তাদেরকে এড়িয়ে গেলে কখনো তুমি এই ভয়টা কাটিয়ে উঠতে পারবে না। আসলে মেঘা যে সবাইকে না বলে পালিয়ে গিয়েছিল রাঘব সেটার কথাই বলছিল। ঋষি দুষ্টুমি করে মেঘাকে বলে তুমি আর কখনো পালিয়ে যেও না, এটাতেই হবে। মেঘা তখন রাঘবকে বলে আমি কি আপনার নাম্বারটা পেতে পারি, আন্টি আপনাকে ডিনারে ডাকতে চেয়েছিল। কথাটা শুনে ঋষির একটু হিংসা হয় আর বলে তোমার কাছে আমার নাম্বারটা রয়েছে। আসলে ঋষি জানতো না মেঘাকে ছোটবেলা থেকে পড়ালেখার খরচ চালানো লোকটা আর কেউ নয় রাঘব, আর এই জন্য সে অন্য কিছু ভাবে। সে ভাবে মেঘা হয়তোবা রাঘবকে পছন্দ করে ফেলবে। রাঘব আর ঋষি সেখান থেকে চলে আসতে যাবে। রাঘব মেঘাকে বলে তোমার একটা হেল্প আমার লাগবে। মেঘা জিজ্ঞেস করে কি হেল্প বলুন। ঋষি তখনই মাঝে এসে বলে কি হেল্প আমাকে বলো। রাঘব বলে ঠিক আছে মেঘা, আমি তোমাকে পরে বলবো। এতে ঋষির মনটা খালি খুচখুচ করতে থাকে যে রাঘব মেঘার কাছ থেকে কি সাহায্য চাইতে পারে। তারা দুজনেই সেখান থেকে চলে আসে। তাদের অ্যাপার্টমেন্টের কাছে আসার পরে ঋষি রাঘবকে জিজ্ঞেস করে তুমি মেঘার কাছে কি হেল্প চাইতে। রাঘব বলে না। ঋষি বলে তাহলে আমার সামনে কেন জিজ্ঞেস করলে, তুমি তো জানো এখন আমার ঘুম আসবে না। রাঘব বলে তুমি নিজেই দেখে নাও, আসলে যাদের মনোবল অনেক বেশি স্ট্রং তাদের ভেতর থেকে কিছুই দেখতে পায় না ঋষি তারপরেও চেষ্টা করে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। এজন্য সে আরো বেশি আকুল হয়ে ওঠে, বারবার রাঘবকে জিজ্ঞেস করে। লিফটে আসার পরে ঋষিকে দেখা যায় তার কনুই দিয়ে লিফটের বাটন চাপার জন্য।
এই যে তুমি প্রত্যেকটা জিনিস টাচ করতে ভয় পাও, এই জন্যই তোমার শক্তিটা বাড়ে না। ঋষি বলে, তোমাকে কে বলল আমি ভয় পাই? আমি ভয় পাই না, শুধুমাত্র এভাবে টাচ করতে করতে আমার অভ্যাস হয়ে গেছে। এরপরে রাঘব তার ফ্ল্যাটে এসে দরজাটা খোলে, আবারও সেটা লাগিয়ে দেয়, আর সেটা ছিল একটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ডোর। আর এই জন্য ঋষিকে আবার সেই দরজাটা খুলতে হতো, কারণ রাঘব পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছে। ঋষি তার সাইকোমেট্রি পাওয়ারের মাধ্যমে পাসওয়ার্ডটা জেনে নেয় আর দেখতে পারে সেটা তার বার্থডে, আর ঋষির আজকে বার্থডে ছিল। আর ঋষির বার্থডের কথা মনে পড়তেই তার সেই দিনের ঘটনা মনে পড়ে যায়, যেদিন মারুতি অ্যাপার্টমেন্টে দুর্ঘটনায় সে তার মা বাবাকে হারিয়েছিল। অন্যদিকে রাতের বেলা দেখা যায় মেঘাকেও কাঁদতে, কারণ আজকের এই দিনের দুর্ঘটনার জন্যই সে তার বাবাকেও হারিয়েছে। তার আন্টি তাকে শান্ত করে। মেঘা বলে, আমার বাবা নির্দোষ হয়েও জেল কাটছে দিনের পর দিন, আর আমি একজন পুলিশ অফিসার হয়েও তাকে নিরপরাধ প্রমাণ করতে পারছি না। এর থেকে বড় ব্যর্থতা আর কি হতে পারে? এরপরে ঋষিকেও কাঁদতে দেখা যায় ছোটবেলার তার স্মৃতিগুলো নিয়ে। অন্যদিকে সেই সিরিয়াল কিলার আবারও সেই অ্যাপার্টমেন্টে আসে, আর রাঘবের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে সেখানকার সিসিটিভি ফুটেজের দিকে তাকায়। পরদিন সকালবেলাতেই দেখা যায় রাঘব ঋষির বাবা মা এবং তার মায়ের কবরের সামনে এসেছিল। ঋষিও সেখানে কিছুক্ষণ পরেই চলে আসে, আর রাঘবকে বলে, তুমি আমাকে না নিয়ে কেন চলে আসলে? রাঘব বলে, তুমি গভীর ঘুমে ঘুমিয়েছিলে। ঋষি এরপরেই রাঘবের মায়ের সাথে যে কথা বলতে থাকে। রাঘবের মায়ের নাম ছিল অনুরাধা, সেও সেই দুর্ঘটনায় মারা গিয়েছিল। সেখানে ঋষি রাঘবের মায়ের উদ্দেশ্যে বলে, আপনার ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, তাকে বিয়ে দিতে হবে। এই বিষয়ে বিভিন্ন কথা বলে, আর বলে, আমি আমার বাবা মাকে হারানোর পরে যখন আমার কেউ ছিল না, তখন রাঘব আমার পাশে এসে দাঁড়িয়েছিল, আর ওর যখনই প্রয়োজন পড়বে আমি সবসময় ওর পাশে দাঁড়াবো। এরপরে ঋষি তার বাবা মার সাথেও কথা বলে, আর বলে সে তাদের এক মুহূর্তের জন্য ভোলে না। সেখান থেকে আসার সময় ঋষি রাঘবকে বলে, গতকাল রাতে আমি আমার ছোটবেলার কিছু স্মৃতি হাতড়েছিলাম, টাচ করছিলাম, কিন্তু আমি তেমন কোনো কিছুই ক্লিয়ার দেখতে পাচ্ছিলাম না। রাঘব বলে, সময়ের সাথে সাথে স্মৃতিও ফিকে হয়ে যায়, আর এই জন্যই তুমি কিছু ক্লিয়ার দেখতে পাচ্ছিলে না। ঋষি বলে, এখন থেকে আমার পাওয়ার বাড়ানোর জন্য যা করতে হয় আমি করব, এতে কি আমি সেসব মেমোরিগুলো দেখতে পারবো? রাঘব বলে, হয়তোবা। এরপরেই দেবিকা আর ডক্টর অরুণাকে দেখানো হয়। অরুণা বলে, সেই লাশের ফিঙ্গারপ্রিন্ট অনেকটাই ড্যামেজ হয়ে গেছে, আমাকে আরো ভালো করে পরীক্ষা করতে হবে। দেবিকা বলে, তুমি সাবধানে থেকো, ভালো করে কাজটা করো। যদি এই বডিটা আইডেন্টিফাই করতে না পারে তাহলে ওরা কোল্ড কেস বলে এই কেসটাকেও বন্ধ করে দেবে, আর আমি সেটা চাইছি না। এরপরে রাঘব মেঘা আর ঋষিকে একটি রেস্টুরেন্টে দেখা যায়। সেখানে রাঘব মেঘাকে বলে, আমি তোমাকে বলেছিলাম আমাকে একটা সাহায্য করতে হবে, সাহায্যটা আসলে ঋষিকে করতে হবে। ঋষির সাইকোমেট্রি পাওয়ারটা বাড়াতে তোমাকে সাহায্য করতে হবে। ঋষি বলে, মেঘা যে এই বিষয়টা জানে, তুমি সেটা কি করে জানলে? রাঘব বলে, আমি সেই দিন সেই জায়গায় ছিলাম। আসলে সে আবার ফিরে এসেছিল, তখন সে দেখতে পেয়েছিল ঋষি আর মেঘা কথা বলছিল। মেঘা বলে, আপনি যে কোনো সাহায্য চাইলেই আমি না করতে পারবো না, কিন্তু এটা যে আমি করতে পারবো সেটাও আমি কনফিডেন্টলি বলতে পারছি না। ঋষি চলে যায় বিল পে করতে। তখনই রাঘব মেঘাকে বলে, তুমি যদি এই হেল্পটা আমাকে করো তাহলে আমি তোমাকে ক্রাইম ব্রাঞ্চ পর্যন্ত পৌঁছে দেব। আর এটা স্বপ্ন ছিল মেঘার, এতে মেঘা খুশি হয়ে যায়। ঋষি আর মেঘা এরপরে দেখা যায় সেই জলাশয়ের পাশে এসে বসেছিল। ঋষি বলে, আমি জানি তুমি এখনো রাঘবের কথা ভাবছো, কিন্তু আমি ভাবছি তুমি কেন এই কাজটা করতে পারবে। কিন্তু পরে আমি উত্তরটাও পেয়ে গেছি। মেঘা জিজ্ঞেস করে, কেন? ঋষি বলে, তোমার কি মনে আছে আমাদের প্রথম দেখা কোথায় হয়েছিল? মেঘা বলে, হ্যাঁ, স্কাই ওয়ার্কের সময়। ঋষি বলে, না। এরপরেই মেঘার ছোটবেলার একটা জুতা সে মেঘাকে দেখায়, আর মেঘার তখনই সেই মারুতি অ্যাপার্টমেন্টের পুরো ঘটনাটা মিলে যায়। ঋষি বলে, আমাদের সেই মারুতি অ্যাপার্টমেন্টের ঘটনার সময় দেখা হয়েছিল। মেঘা বলে, তুমি যে আমাকে চকলেট দিয়েছিলে তুমি সেই ছেলেটা? আমি তো তোমাকে চিনতেই পারিনি। মেঘা ইমোশনাল হয়ে যায়। এরপরে রাতের বেলা ঋষি যখনই অ্যাপার্টমেন্টে ফিরছিল তখনই সে রাঘবকে বের হয়ে যেতে দেখে, আর জিজ্ঞেস করে জানতে পারে রাঘব অটোপসি অফিসে যাচ্ছে। আর এটা শুনে ঋষি বুঝতে পারে সুটকেসের ভেতরে যে লাশটা পেয়েছে সেই কেসটা রাঘবই হ্যান্ডেল করছে। আর সে জিজ্ঞেস করে, লাশটা কি আইডেন্টিফাই করা গেছে? রাঘব বলে, না। রাঘব সেখান থেকে চলে যায়। রাঘব সেখান থেকে চলে আসার পরে ঋষি ভাবতে থাকে যে সেই বডিটা আমি চাইলেই আমার সাইকোমেট্রি পাওয়ার দিয়ে আইডেন্টিফাই করার চেষ্টা করতে পারে। এই জন্য সেও গাড়ি নিয়ে বের হয়ে পড়ে, কিন্তু তখনই সে দেখতে পায় রাঘবের পেছনে একটা ট্রাক তাকে ফলো করছিল। ঋষিও সেই ট্রাকটা ফলো করতে থাকে। দেখা যায় রাঘব যখনই অটোপসি অফিসে চলে আসে সেই ট্রাকটা অফিসের বাইরে দাঁড়িয়েই রাঘবকে কিছুক্ষণ লক্ষ্য করে। ঋষি এরপরে গাড়ি থেকে নেমে সেই ট্রাকটার কাছে যখনই আসতে যাবে ট্রাকটা সেখান থেকে পালিয়ে যায়।
ঋষির সাথে সাথে রাঘবকে কল করে আর বলে অ্যাপার্টমেন্ট থেকে একটি ট্রাক তোমাকে ফলো করছিল। রাঘব বলে আমি তো লক্ষ্য করিনি, আর তুমি কি করে দেখলে? ঋষি বলে আমি সেটাকে ফলো করছি আর তোমাকে লোকেশন দিয়ে দিচ্ছি, তুমি চলে এসো। রাঘব তাকে নিষেধ করে যাওয়ার জন্য, কিন্তু ঋষি কথা শোনে না। রাঘবও তাড়াহুড়ো করে সেখানে আসতে শুরু করে। অন্যদিকে ঋষি সেই ট্রাকটাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু ট্রাকটা কোনোভাবেই থামছিল না। আর অবশেষে ট্রাকটা একটা জায়গায় যে ইচ্ছে করেই থেমে যায়। ঋষিও সেখানে গাড়ি নিয়ে চলে যায় আর গাড়ি থেকে নেমে দেখতে থাকে ট্রাকের ভেতরে কে আছে। কিন্তু ট্রাকের ভেতরে ঋষি কাউকেই দেখতে পায় না। তখনই ট্রাকের আশপাশটা দেখতে শুরু করে। ঠিক তখনই সেই সিরিয়াল কিলার ঋষিকে এসে চাকু দিয়ে তার পেটের ভেতরে কয়েকবার আঘাত করে। ঋষি তার মুখের কাপড় খোলার চেষ্টা করে। যখনই সে তাকে স্পর্শ করে তখনই সে কিছু ভিশন দেখতে পায়। আর সে ভিশনগুলোর মধ্যে ঋষি দেখতে পায় এই লোকটা রাঘবকে ফলো করছিল। এছাড়া সেই লোক যে মারুতি অ্যাপার্টমেন্টের দুর্ঘটনার সময়ও ছিল। আর এই লোকটার সাথে রাঘবের ছোটবেলার কোনো স্মৃতি জড়িয়ে আছে। তখনই সেখানে পুলিশের আরও একটি পেট্রোল টিম চলে আসে, যার ফলে সেই সিরিয়াল কিলার সেখান থেকে ঋষিকে ফেলেই চলে যায়। তখনই দেবিকা আর রাঘব সেখানে চলে আসে আর ঋষিকে হসপিটালে নিয়ে আসে। ঋষি বারবার বলছিল আমি তোমাকে বলেছিলাম তোমাকে কেউ ফলো করছে, আর সে অনেকদিন ধরেই তোমাকে ফলো করছে। এছাড়া মারুতি অ্যাপার্টমেন্টের ফায়ার অ্যাক্সিডেন্টের সময়ও সেই লোকটা সেখানেই ছিল। রাঘব শুধু তাকে বলে তুমি এখন চুপ থাকো, শান্ত থাকো। সিন কাট হয়ে যায়। এরপরে আবারও 2009 সালের 12 নভেম্বরের ঘটনা দেখানো হয়, অর্থাৎ আগুন লাগার একদিন আগে, যেখানে মেঘা আর তার বাবা সেখানে কথা বলছিল পাটাকা নিয়ে। ঠিক সেই সময়টাতে রাঘব সেখানে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছিল। মেঘার বাবা এটা দেখার পরে রাঘবকে জিজ্ঞেস করে এটা কি করে হলো। রাঘব বলে আমি জাস্ট পড়ে গিয়েছিলাম। হরিশ্চন্দ্র বলে ঠিক আছে তুমি দাঁড়াও, আমি ওষুধ নিয়ে আসছি। তখন রাঘব বলে লাগবে না। তখন হরিশ্চন্দ্র একটু রেগে যায় আর বলে তোমরা যখন থেকে এখানে এসেছো আমি তোমার বাবা মাকে কখনোই দেখিনি, তার মধ্যে তুমি এভাবে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছ। তোমার বাবা মাকে তোমাকে টর্চার করে? রাঘব বলে আমার মা কখনো আমার সাথে এমনটা করবে না, আপনি ওষুধ নিয়ে আসুন। সিন কাট হয়ে যায়। এরপরে ঋষিকে দেখানো হয় যে হসপিটালে বেডেই শুয়েছিল। রাঘব আর দেবিকা তাকে দেখতে আসে। দেবিকা বলে ওর ভাগ্য ভালো, সার্জারিটা ভালো মতো হয়েছে আর ও সুস্থ হয়ে যাবে। রাঘব কিছুক্ষণ ঋষির দিকে তাকিয়ে থাকে। এরপরেই দেবিকাকে বলে ডক্টর অরুণা আমাদের জন্য অপেক্ষা করছে, চলো সেখানে। দেবিকার বিষয়টা একটু অবাক লাগে। রাস্তার মধ্যেই সে রাঘবকে গাড়ি থামাতে বলে আর গাড়ি থেকে নেমেই দেবিকা রাঘবকে বলে ঋষির যে লোকটার কথা বলছিল তুমি সেই লোকটার কথা জানো, আর আমাদের উইটনেস কবিরকেও ওই লোকটাই খুন করেছে, তাই তো তুমি তাকে আগে থেকেই চিনতে। তুমি যদি এত কিছু লুকাও তাহলে আমরা এই কেসটার সমাধান করব কি করে? একটু পরে রাঘব বলে আমি যদি তোমাকে সবকিছু বলে দেই তাহলে সেটার জন্য আমাকে পস্তাতে হবে। এদিকে মেঘার আন্টি বেশি মদ খেয়ে ফেলেছিল, এজন্য মেঘা তাকে হসপিটালে নিয়ে যাচ্ছিল। তখনই তার আরও একজন সহকারী পুলিশ অফিসার তাকে বলে রাঘবের ভাই ঋষিকে কেউ একজন ছুরি মেরেছে, সে হসপিটালে অ্যাডমিট রয়েছে, তাই রাস্তা দিয়ে সাবধানে যেও। কথাটা শুনে মেঘা অনেক কষ্ট পায়। এদিকে হসপিটালে ঋষির বন্ধু তাকে কল করে এবং তাকে হসপিটালে সে দেখতে আসবে এটা জানায়। ঠিক তখনই ঋষির রাঘবের কথা মনে পড়ে। সে তাকে মেসেজ করে যে আমার অনেক প্রশ্নের উত্তর চাই, তুমি তাড়াতাড়ি হসপিটালে চলে এসো। এদিকে দেবিকা আর রাঘব ডক্টর অরুণার কাছে চলে আসে আর ডক্টর অরুণা তাদের বলে এই ডেড বডিটা স্ত্রী পূর্ণিমার। দেবিকা আর রাঘব অবাক হয়ে যায়। দেবিকা বলে সেই নার্স যে হসপিটালে আগুন লাগার পরে মিসিং হয়ে গিয়েছিল। অরুণা বলে হ্যাঁ, যার হাতে আংটি ছিল। ডক্টর অরুণা বলে পুলিশ রিপোর্ট অনুযায়ী গোদাবাড়ি হসপিটালে আগুন লেগেছিল 3 বছর আগে, আর তখন থেকেই এই স্ত্রী পূর্ণিমা মিসিং। কিন্তু তার এই ডেড বডিটা 5 বছর আগের, অর্থাৎ তাকে 5 বছর আগে খুন করা হয়েছে। এটা শুনে তারা দুইজন আরো বেশি অবাক হয়ে যায়। ডক্টর অরুণা বলে এই বিষয়টা আমাকে অনেক ভাবিয়েছে, এজন্য আমি তার ফিঙ্গারপ্রিন্ট বারবার চেক করেছি, কিন্তু রেজাল্ট সেম। রাঘব বলে যদি সে 5 বছর আগে মারা গিয়েছিল তাহলে তার জায়গায় সে হসপিটালে কে ছিল? এদিকে সে সাইকোকে কোনো একটা জায়গায় আসতে দেখা যায়। করিডোর দিয়ে সে লুকে লুকে হাঁটছিল। অন্যদিকে হসপিটালে ঋষি একাই ছিল। কিছুক্ষণ পরে ঋষি খেয়াল করে তার বেডের সামনে পর্দার আড়ালে কেউ দাঁড়িয়ে রয়েছে। ঋষি ভাবে তার বন্ধু এসেছে, সে তাকে যেয়ে জড়িয়ে ধরে আর ঋষি তাকে বিভিন্ন কথা বলতে থাকে আর বলে তোমাকে বিরিয়ানি আনতে বলেছিলাম, এনেছো? ঠিক তখনই পর্দার আড়াল থেকে একটি মেয়ে কণ্ঠ ভেসে আসে। ঋষি ভয় পেয়ে তাকে ছেড়ে দেয়। দেখা যায় সেটা ছিল মেঘা। অন্যদিকে সেই সাইকোটা হসপিটালে আসেনি, তাহলে সে কোথায় গিয়েছিল? এদিকে রাঘব তার টিমকে বলছিল আসল শ্রী পূর্ণিমা 5 বছর আগে মারা গেছে, আর নকল শ্রী পূর্ণিমা 2 বছর ধরে সেই হসপিটালে কাজ করে আসছিল নকল পরিচয়ে।
অন্য একজন পুলিশ অফিসার বলে তার আসল মোটিভ ছিল হয়তোবা গোদাবরী হসপিটালে সেই 3 জন মহিলাকে খুন করা, আর এই জন্যই নকল পরিচয়ে সে এসেছিল। কিন্তু কেন? এছাড়া সে আরও বলে প্রথম সুটকেসে রেনু নামের আমরা যে মহিলাকে পেয়েছি হয়তোবা এই নকল শ্রীপূর্ণিমা তাকেও খুন করেছে। দেবিকা বলে সেটাও হতে পারে। রাঘব বলে হ্যাঁ, আমরা সব প্রশ্নের উত্তর পেয়ে যাব যখন শ্রীপূর্ণিমার খুনিকে খুঁজে পেয়ে যাব, তাই আমাদের আগে তাকে খুঁজতে হবে। এদিকে হসপিটালে ঋষি আর মেঘার মধ্যে কিছু কথা হয়, যেখানে দুজনেই খুব খুশি ছিল। আসলে মেঘা আর ঋষি বুঝতে পেরেছে যে তারা একে অপরকে ভালোবাসে। কেউ কাউকে আসলে মুখ ফুটে বলতে পারছিল না। এদিকে দেবিকার কাছে রাতের বেলা পুলিশ অফিসার আসে আর বলে ঋষির উপরে যখন অ্যাটাক হয়েছিল সেটার আমরা একটা সিসিটিভি ফুটেজ পেয়েছি, কিন্তু দেবিকা দেখতে পায় সেখানে খুনির চেহারা কোনোভাবেই দেখা যাচ্ছিল না। অন্যদিকে গাড়ির নাম্বারটাও ছিল ফেক। দেবিকা জিজ্ঞেস করে যেখানে অ্যাটাক হয়েছিল তার রাস্তার আশেপাশে এবং দোকানগুলোতে সিসিটিভি যে ফুটেজগুলো রয়েছে সেগুলো কালেক্ট করুন। সেই পুলিশ অফিসার বলে সেটা আমরা করতে গিয়েছিলাম, কিন্তু রাঘব স্যার সেখানে আগেই গিয়ে সেই ফুটেজগুলো কালেক্ট করে নিয়েছে। এর কয়েকদিনের পরের ঘটনা দেখানো হয়। ঋষি হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরে। এরপরেই মেঘা তাকে নিয়ে আসে লাইব্রেরিতে এবং তাকে কিছু বই দেয় আর সেগুলো পড়তে বলে, আর সেখান থেকে যেটা ইম্পর্টেন্ট মনে হয় সেটা নোট ডাউন করতে বলে। ঋষি বলে এসবের কি দরকার, এগুলো তো আমি আমার পাওয়ার দিয়ে করে ফেলতে পারি। মেঘা বলে তুমি কোনো কিছুকে টাচ করার পরে সেখানে কোনো একটা ভিশন দেখতে পাও, কিন্তু সেই ভিশনটা ক্লিয়ারলি বলতে পারো না বা সেটাকে ডিকোড করতে পারো না, কারণ তোমার নলেজ কম। কিন্তু ঋষি পড়াশোনা করতে চায় না, সে খুবই অমনোযোগী ছিল। তখনই মেঘা তাকে বোঝায় আর বলে তুমি যদি এই তোমার শক্তিটা কোনো ভালো কাজে ব্যয় করতে পারো তাহলে যে খুনগুলো হয়েছে সেগুলো হওয়ার আগেই হয়তোবা সেগুলোকে তুমি প্রতিরোধ করতে পারবে। আর এভাবেই ঋষিও বুঝে যায়। সে পড়তে শুরু করে। এরপরে মেঘার সেখান থেকে তার বাবার সাথে জেলে দেখা করতে আসে আর বলে আমি এখন পুলিশ অফিসার হয়েছি, আমি সেই কেসটা রিইনভেস্টিগেশন করে তোমাকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু মেঘার বাবা হরিশ্চন্দ্র বলে তোমার এসব করতে হবে না, এর জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে, এর পেছনে ঘুরে তুমি তোমার জীবনটা নষ্ট করো না। কিন্তু মেঘা বলে না, সে কখনোই এভাবে খুশি হতে পারবে না। তখন হরিশ্চন্দ্র রেগে চলে যায় আর বলে আমি সেই খুনগুলো করেছি, আমি তার দায় নিচ্ছি, কিন্তু তুমি কখনো আর এখানে এসো না। মেঘা সেখানেই কাঁদতে থাকে। এদিকে মিডিয়ার লোকেরা রাঘবকে প্রশ্ন করে স্ত্রী পূর্ণিমার ব্যাপারে এবং তার আসল পরিচয়ের ব্যাপারে। তখন রাঘব বলে যদি গত 5 বছর ধরে শ্রী পূর্ণিমাকে কেউ চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। এরপরেই দেবিকার সাথে দেখা করতে আসে মেঘা আর ঋষি। দেবিকা তাদের আসল শ্রী পূর্ণিমার ডেড বডির কাছে নিয়ে আসে এবং পুরো বিষয়টা খুলে বলে যে আসল শ্রী পূর্ণিমা আর নকল শ্রী পূর্ণিমার মধ্যে কি হয়েছিল, আর এখন তারা সেই নকল শ্রী পূর্ণিমাকেই খুঁজে বেড়াচ্ছে। তখনই মেঘা বলে ঋষি এই ডেড বডি টাচ করার আগে এটা পুরাতন কেস ফাইল এবং 1 ঘন্টা সময় আমাদের দিন। এই কেস ফাইলগুলো যদি ঋষি ভালো করে পড়ে তাহলে হয়তোবা এই কেস ফাইল থেকে এবং এই ডেড বডি সম্পর্কে সে আরো ভালো কিছু জানতে পারবে, আর এরপর এই ডেড বডি টাচ করলে সে ভিশনটা ক্লিয়ার দেখতে পারবে। আমার সেটাই মনে হচ্ছে। দেবিকা সেটাতে রাজি হয়ে যায়। দেবিকা সেই ফাইলগুলো নিয়ে আসছিল আর রাঘবকে পুরো বিষয়টা খুলে বলে যে মেঘা এই ফাইলগুলো চেয়েছে। দেবিকা বলে মেঘাই তো সে মেয়ে, তাই না, যে ঋষির পাওয়ারকে ইমপ্রুভ করতে পারে, তাই তো, কিন্তু তোমার কেন মনে হলো যে মেঘাই এটা পারবে? তখন রাঘব বলে মেঘার বাবা হরিশ্চন্দ্র মারুতি অ্যাপার্টমেন্ট ফায়ার কেসের প্রধান আসামি। রাঘব দেবিকাকে বলে তুমি যাও, আমি ল্যাবে যাচ্ছি, সেই মহিলার একটি স্কেচ বানাতে হবে আমাদের। এদিকে মেঘা আর ঋষি সেই ফাইলগুলো দেখতে থাকে। দেবিকা বলে নকল শ্রী পূর্ণিমার একটি স্কেচ আমরা তৈরি করছি, রাঘব সেটা নিয়ে আসছে। এদিকে সেই সাইকোকে দেখা যায় রাঘব আর ঋষির ফ্ল্যাটে চলে আসে এবং সেই ফ্ল্যাটে সে কিছু খুঁজতে থাকে। এরপরে একটা সময় রাঘব এবং তার মায়ের ফটোটা সে ভালো করে দেখতে থাকে। অন্যদিকে রাঘব যখনই ল্যাবে আসে সেই স্কেচটা দেখতে পায়, আর অবাক করার বিষয় হচ্ছে সেই স্কেচটা আর কারো নয়, রাঘবের মায়ের, অর্থাৎ অনুরাধার। অর্থাৎ নকল শ্রী পূর্ণিমা সেজে গদাবরী হসপিটালে যে ছিল, অর্থাৎ যে মহিলার হাতে রিং ছিল, সে আর কেউ নয়, রাঘবের মা অনুরাধা ছিল। এদিকে সেই সাইকো রাঘব এবং অনুরাধার ছবিটা নিয়ে যায়। এদিকে ঋষি শ্রী পূর্ণিমার ডেড বডিটা স্পর্শ করে। তখনই সে একটা ভিশন দেখতে পায় যেখানে রেনু এবং শ্রী পূর্ণিমাকে মারছিল আর কেউ নয়, কবির। আর কবির কোনো ইন্স্যুরেন্স এজেন্ট নয়, বরং সে একজন কন্ট্যাক্ট কিলার। সে বলতে থাকে তোমাদের দুজনের নাম আমার দরকার, তোমাদের আমি মারতে চাইনি, কিন্তু কিছু করার নেই, ক্লায়েন্টের ডিমান্ড ছিল তাই মারতে হয়েছে। এদিকে দেবিকা এবং মেঘা যখন জানতে পারে কবিরই শ্রী পূর্ণিমা এবং রেনুকে মেরেছে, তারা অবাক হয়ে যায়। তারা বুঝতে পারে না কবির কেন তাদের খুন করলো।
দেবিকা বলে, কবির যখন আমাদের সাথে দেখা করতে চেয়েছিল ঠিক তার আগেই তার মৃত্যু হয়েছিল। এদিকে ভীষণ দেখার ফলে ঋষির মাথায় অনেক বেশি চোট পড়ে, আর এতে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। তখনই রাঘবও সেখানে চলে আসে। কিছুক্ষণ পরেই ঋষির জ্ঞান ফেরে এবং সে তাদের পুরো ঘটনা খুলে বলে যে কবির একজন কন্ট্যাক্ট কিলার, তার ক্লায়েন্টের জন্যই সে রেনু এবং শ্রী পূর্ণিমাকে খুন করেছে। অন্যদিকে রাঘব সেখানে সেই স্কেচটা দেয়, ফেক পূর্ণিমার স্কেচ, কিন্তু সেটা অনুরাধার স্কেচ কিনা সেটা দেখানো হয় না। মেঘা আর দেবিকা বলতে থাকে, তার মানে এই ফেক শ্রী পূর্ণিমার জন্যই কবির হয়তোবা আসল শ্রী পূর্ণিমাকে খুন করেছে, আর ফেক শ্রী পূর্ণিমা নিজের পরিচয় লুকানোর জন্যই এই কাজটা করেছিল। রাঘব বলে, তার মানে কবির আমাদের সেদিন যেটা বলেছিল সেটাও মিথ্যে ছিল। এদিকে রাতের বেলা ঋষি যখন মেঘাকে বাসায় পৌঁছে দিতে যাবে তখনই তার আন্টি তাকে কল করে আর বলে, তোমার বাবা জেলে সুইসাইড অ্যাটেম্প করেছে। এটা শুনে হতবাক হয়ে যায় মেঘা। দ্রুত সে হসপিটালে চলে আসে তার বাবাকে দেখার জন্য। মেঘা কাঁদতে কাঁদতে তার বাবাকে বলে, তুমি যদি এভাবে আমাকে একা ফেলে চলে যাও আমি কাকে নিয়ে বাঁচব? তুমি আমাকে একটু সময় দাও, আমি তোমাকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ব। হরিশ্চন্দ্র বলে, তুমি যাতে এইসবের পেছনে ছুটে তোমার জীবনটা নষ্ট না করো এই জন্যই আমি চলে যেতে চেয়েছিলাম। মেঘা তার বাবাকে বোঝায়। এদিকে রাঘব আর দেবিকা কথা বলছিল। দেবিকা বলে, মেঘা আর ঋষি আসলে তারা কোথা থেকে কানেক্টেড সেটা তারা নিজেরাও জানে না। রাঘব বলে, আস্তে আস্তে জেনে যাবে। দেবিকা বলে, তারা যাতে জেনে যায় এই জন্যই তুমি তাদের সাথে রেখেছো, কাছে এনেছো, তাই তো? কেন করেছো এটা? রাঘব বলে, যখন ঋষির সাইকোমেট্রি পাওয়ারটা সঠিকভাবে ডেভেলপ হয়ে যাবে তখন সে মেঘার উপরে কোনো না কোনো সময় সাইকোমেট্রি হয়তোবা করবে, আর ঠিক তখনই সেই ফায়ার অ্যাক্সিডেন্টে আসল অপরাধীকে সেটা জানা যাবে। এমনকি মেঘার বাবা নিরপরাধ কিনা সেটাও জানতে পারবো আমরা। এদিকে ঋষি যখন মেঘার সাথে হসপিটাল থেকে দেখা করে তার ফ্ল্যাটে ফেরে, ফ্ল্যাটের দরজা খোলার সময় পাসওয়ার্ড দেওয়ার সময় সে টাচ করতে সাথে সাথে ভীষণ দেখতে পায় যে তাদের ফ্ল্যাটে কেউ ঢুকেছিল, আর সে এটাও বুঝতে পারে এটা ছিল সেই লোকটা যে তাকে আঘাত করেছিল। ঋষি ফ্ল্যাটে ঢোকার পরে বোঝার চেষ্টা করে সেই লোকটা আসলে কি করছিল ফ্ল্যাটে। ঋষি আর রাঘব ওয়াচম্যানের সাথে এই ব্যাপারে কথা বলে। ওয়াচম্যান বলে সে কিছু দেখেনি, কিন্তু সন্ধ্যা 7টার দিকে তার ফ্ল্যাটের কুকুরটা অনেক ঘেউ ঘেউ করছিল। রাঘব বলে, সিসিটিভি ক্যামেরার কি হয়েছে? ওয়াচম্যান বলে, সেটা মেইনটেনেন্সে চলছে। রাঘব জিজ্ঞেস করে, এটা কি আগে থেকে প্ল্যান ছিল না হঠাৎ করেই হয়েছে? তখন ওয়াচম্যান বলে, হঠাৎ করে। রাঘব আর ঋষি বুঝতে পারে যে সেই লোকটাই এই কাজটা করেছে। রাঘব সাথে সাথে তার ফ্ল্যাটে চলে আসে। ঋষি বলে, আমি পুরো ফ্ল্যাট চেক করেছি, কিছুই নিয়ে যায়নি। রাঘব তখনই ফটোটা দেখে আর বলে ফটো নিয়ে গেছে, কারণ ফটো ফ্রেমটা সেখানে খালি ছিল। ঋষি বলে, তার মানে তুমি জানো সেই লোকটাকে, তাহলে তুমি বলছো না কেন? রাঘব বলতে থাকে, যখন ছোটবেলায় রাঘব এবং ঋষি একই সাথে অনাথাশ্রমে বড় হচ্ছিল তখনই এই লোকটার কারণেই সেই অনাথাশ্রম থেকে পালিয়ে গিয়েছিল। ঋষি বলে, তাহলে এখন তুমি ফিরে আসলে কেন? রাঘব বলে, ওর জন্যই, আমি ওকে ধরবই, আর ওকে আমি অবশ্যই খুন করব। এটা শুনে ঋষি অবাক হয়ে যায়। অন্যদিকে সেই সাইকো সেই ফটোটা ভালো করে দেখছিল। সিন কাট হয়ে যায়। এরপরে 2009 সালের 13 নভেম্বরের ঘটনা দেখানো হয়। মারুতি অ্যাপার্টমেন্টে যেদিন সেই সাইকোটা 4 জন মহিলাকে খুন করেছিল। এদিকে ডোর হোল দিয়ে রাঘব এবং তার মা সেই লোকটাকে দেখছিল। রাঘব বলে, আমার মনে হয় উনি আমাদেরকেই খুঁজছে, কিন্তু তুমি ভয় পেও না, আমি তোমাকে যেটা বলেছি সেটা যদি তুমি করো তাহলে সে আমাদের খুঁজে পাবে না, আর তুমি আমাকে প্রমিস করো তুমি সেটাই করবে। রাঘবের মা শুধু ভয় পাচ্ছিল। এদিকে সেই লোকটাকে দেখা যায় একটা ফ্ল্যাটে ঢুকে পড়ে এবং সেই সুটকেস থেকে একটা চাকু বের করে। সিন কাট হয়ে যায়। ঘটনা বর্তমানে চলে আসে। হায়দ্রাবাদ পুলিশ হেডকোয়ার্টারে চলে আসে। রাঘবকে সেখানে একজন পুলিশ অফিসার কবিরের ফাইল দেয় আর বলে, এই কবির তো একজন ফ্রড, মানুষকে ব্ল্যাকমেলিং, অ্যাসল্ট এবং ফ্রডের কেস রয়েছে তার নামে, কোর্টে সেগুলো চলছে, কিন্তু এখনও সেটা প্রমাণ করা যায়নি। অন্যদিকে এই কবির পিগরক ট্রান্সপোর্ট কোম্পানির খাস লোক। তখনই এই পিগরক ট্রান্সপোর্ট কোম্পানির সবকিছু বের করে ফেলে। রাঘব সবাইকে বলতে থাকে, এই পিগরক ট্রান্সপোর্ট কোম্পানি শুধু নামের কোম্পানি, আসলেতে এরা হিউম্যান ট্রাফিকিং এর কাজ করে, আর কবির এদের হয়েই কাজ করত। মেনলি তারা মহিলাদের ট্রান্সপোর্ট করে, হিউম্যান ট্রাফিকিং করে, আর এর মধ্যে যেসব পুরুষরা নাক গলায় বা জেনে ফেলে তাদেরকে তারা সমুদ্রের মাঝে ফেলে দেয়। এছাড়া এসব মহিলা আর পুরুষদের ফেক আইডি, ফেক পাসপোর্ট তৈরি করাও তাদের একটা বিজনেস। গৃহহীন, বৃদ্ধ এবং অন্য জায়গা থেকে আসা লোকগুলোই হচ্ছে এদের মেন টার্গেট। রাঘব আর দেবিকা বলতে থাকে, তাই এই কোম্পানি হচ্ছে মূল হোতা, একে ধরার জন্য আমাদের অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে হবে আর ব্যাকআপ লাগবে, আমাদের একটা অপারেশন চালাতে হবে। এদিকে মেঘা দেখা করতে আসে ঋষির সাথে।
এদিকে মেঘা আসলে কবিরের ব্যাপারে আলাদাভাবে ইনভেস্টিগেশন করতে গিয়ে জানতে পেরেছে যে এই কবির পিগরক ট্রান্সপোর্ট কোম্পানিতে কাজ করেছিল, আর এই কোম্পানির কি করে সেটাও সে জানতে পেরেছে। এই কোম্পানি যে নকল পরিচয় সেল করে সেটা জানতে পেরেছিল। মেঘা ঋষিকে বলে হয়তোবা নকল শ্রীপূর্ণিমা এই কোম্পানি থেকেই তার নকল পরিচয় কিনেছিল, তাই আমাদের এখানে যাওয়া উচিত। ঋষি বলে চলো। মেঘা আর ঋষি যখন সেই কোম্পানিতে যায়, মেঘার কিছুটা অদ্ভুত ফিলিংস হয়। তখন একটি মেয়ে তাদের কাছে আসে এবং বলে আপনারা এখানে কেন এসেছেন। মেঘা ঋষি যখন বলে তারা কাজে এসেছে, তখন সেই মেয়েটি তাদের কোথাও নিয়ে যেতে শুরু করে। এদিকে রাঘব এবং দেবিকা তারা চলে আসে কমিশনার অজয়ের কাছে এবং সেই ব্যাকআপের ব্যাপারে তারা অনুমতি চায়। অন্যদিকে মেঘা ঋষির সাথে একজন লোক দেখা করতে আসে এবং বলে আপনারা যদি আমাদের কোম্পানিতে কাজ করতে চান তাহলে এই ফর্মটা পূরণ করতে হবে, এবং তাদের দুটো ড্রিঙ্কস দিয়ে যায় আর বলে ফর্মটা পূরণ করুন আর এটা খান। লোকটা সেখান থেকে চলে যায়। তখনই ঋষি সেই বোতলটি স্পর্শ করতেই দেখতে পায় এই বোতলে আগে থেকেই কিছু মেশানো ছিল, অর্থাৎ তাদেরকে অজ্ঞান করে ফেলার প্ল্যান করা হয়েছিল। মেঘা বলে তাহলে দেবিকা আর রাঘবকে আমাদের খবর দেওয়া উচিত। তারা সেখান থেকে লুকিয়ে আসার জন্য চলে আসে, কিন্তু সেই লোকটা বলে আপনারা কোথায় যাচ্ছেন। তারা বাহানা দেয়, কিন্তু লোকটা বলে আমি জানি আপনারা এখান থেকে যে দেবিকা আর রাঘবকে খবর দেবেন, তাই তো। তখনই সেই কোম্পানির কিছু লোক চলে আসে, মেঘা আর ঋষির উপরে হামলা শুরু করে দেয়। সেখানে অনেক লোক ছিল। ঋষি আর মেঘা তাদের সাথে ফাইট করছিল, কিন্তু কোনোভাবেই পেরে উঠছিল না। যদিও সেই লোকটাকে তারা জিম্মি করে সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করছিল, ঠিক তখনই দেখা যায় পুলিশ চলে এসেছিল। আসলে রাঘব আর দেবিকা ব্যাকআপ নিয়ে সেই কোম্পানিটা সিজ করার জন্য সেখানে চলে আসে। অন্যদিকে ঋষি আর মেঘা রাঘবকে না জানিয়ে এখানে এসেছিল, আর এটা লুকানোর জন্যই তারা সেখান থেকে রাঘব আর দেবিকার চোখের আড়ালে সেখান থেকে চলে আসে। ঋষি যখন মেঘাকে তার বাড়িতে পৌঁছে দেয়, তখন মেঘা ঋষিকে বলে কালকে তারা অন্য কোথাও দেখা করবে, পুলিশ স্টেশন বা লাইব্রেরিতে নয়। এতে ঋষি অনেক খুশি হয়ে যায়। পরদিনই দেখা যায় দেবিকা সেই কোম্পানির লোকটিকে ইন্টারোগেশন করছিল, আর সেখানে একটা স্কেচ দেখে জিজ্ঞেস করছিল এই নকল শ্রীপূর্ণিমার আসল পরিচয় কি। আর তখনই দেখা যায় সেই স্কেচটা ছিল রাঘবের মায়ের, অর্থাৎ রাঘব সেদিন স্কেচটা পরিবর্তন করেনি। কিন্তু লোকটা অস্বীকার করে। দেবিকা বলে তোমরা মানুষের ফেক আইডেন্টি বানিয়ে তোমরা মানুষ পাচার করো, এরপরে তাদের ফেক আইডেন্টি বানিয়ে অন্যদের কাছে সেল করো। রেনু আর শ্রীপূর্ণিমার আইডেন্টিও তোমরা চুরি করেছো এবং সেটাও বিক্রিও করেছ। এছাড়া তোমরা তাদের দুজনকে খুন করেছ। সেই লোকটা বলে আমরা তাদের খুন করিনি, বরং এই সবকিছুর ভেতরে কবির ইনভলভ ছিল। দেবিকা বলে এই মহিলাকে এবং সে এখন কোথায় আছে। লোকটা বলে আমি জানি না, কবিরের খুন হওয়ার পরে এই মহিলা গায়েব হয়ে গেছে। অন্যদিকে রাঘব বাইরে দাঁড়িয়ে সেই সবকিছু শুনছিল, তাকে চিন্তিত মনে হচ্ছিল। কিছুক্ষণ পরে দেবিকা রাঘবের কাছে চলে আসে। রাঘব তাকে জিজ্ঞেস করে সেই দুইজন মহিলার ব্যাপারে কিছু জানা গেছে। দেবিকা বলে কিছুটা, কিন্তু আরো অনেক কিছু জানা গেছে এই কোম্পানির ব্যাপারে। এদের মধ্যে একজন ব্ল্যাক মানির পাচার করে, আর তারা এই ব্ল্যাক মানিগুলো স্যাম কনস্ট্রাকশনের কাছে দেয়। স্যাম কনস্ট্রাকশন মঞ্জুরি দেওয়ার নাম করে সেগুলো হোয়াইট করে। এই স্যাম কনস্ট্রাকশন ছিল অনেক বড় একটা কোম্পানি, যেটার নাম শুনে রাঘব একটু চমকে ওঠে। রাঘব বলে তুমি যেটা বলছো সেটা যদি ঠিক হয় তাহলে এই কেসটা আরো অনেক দূর এগোবে, আর অনেক বেশি কমপ্লিকেটেড হবে। এদিকে পুলিশ কমিশনার অজয়কে দেখা যায় স্যাম কনস্ট্রাকশনের মালিকের সাথে কথা বলতে। তারা একসাথে বসে কথা বলছিল। সেখানে সেই লোকটা বলে কেসটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে। অজয় বলে হ্যাঁ, ব্ল্যাকমেলিং পর্যন্ত তো ঠিক ছিল, কিন্তু এই খুন খারাপি এখন তো আমাদের অ্যারেস্ট করার পারমিশন দিতেই হবে। লোকটা বলে তুমি কিন্তু তাদের অ্যারেস্ট করতে পারো না। অজয় বলে আমি আশা করব ওই লোকগুলোর সাথে আপনার কোনো সম্পর্ক নেই, আর এই জন্য আমি বিশ্বাস করে আপনার সাথে দেখা করতে এসেছি। কিন্তু সেই লোকটা অজয়কে হুমকি দেয়, বলে আমি শুনলাম এই কেসটা তোমার মেয়ে দেবিকা হ্যান্ডেল করছে। আমি জানি প্রত্যেকটা মেয়েই তার বাবার দুর্বলতা হয়। কথাটা শুনে অজয় চিন্তিত হয়ে পড়ে। এদিকে রাঘব তার ফ্ল্যাট থেকে বের হতে যাচ্ছিল, ঠিক তখনই তার কিছু একটা মনে পড়ে। সে পেছনে চলে যায়, আর ঠিক তখনই দেখা যায় তার দরজার সামনে যে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল সেটার সামনে আরও একটা ছোট্ট ক্যামেরা লাগানো রয়েছে, আর সেই ক্যামেরা দিয়েই সেই সাইকো রাঘবের উপরে নজর রাখছিল। রাঘব লোকটাকে বলে আমি জানি তুমি আমার উপরে নজর রাখছ, আর আমি এটাও জানি তুমি সামনে কি করতে যাচ্ছ আর কি করবে। সেই সাইকো রাঘবকে দেখছিল। সে বলছিল তুমি যদি সবকিছু জেনেই থাকো তাহলে তুমি এটাও হয়তোবা জানবে যে এই খেলাটা তখনই শেষ হবে যখন আমাদের মধ্য থেকে কেউ মারা যাবে। এদিকে রাঘব সাথে সাথে সেই ক্যামেরাটাকে খুলে ফেলে। অন্যদিকে সেই সাইকো সাথে সাথে তার মোবাইলটা আগুনে পুড়িয়ে ফেলে।
এদিকে দেবিকা আর রাঘব দেখা করে। সেখানে দেবিকা রেগেছিল, কারণ তাদের এই কেসটা থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। রাঘব বলে, তুমি যখনই স্যাম কনস্ট্রাকশনের নাম বলেছ তখনই আমি বুঝতে পেরেছিলাম এমনই কিছু একটা হবে। দেবিকা বলে, তার মানে এই কেসটা কি আমরা এভাবেই ছেড়ে দেব? রাঘব বলে, তুমি এই কেসটা থেকে দূরে থাকো। কবির সুটকেসে থাকা সেই দুইজন মহিলাকে খুন করেছে, আর কেসটা ক্লোজও হয়ে গেছে। দেবিকা বলে, এখনো অনেক কিছু জানার বাকি আছে এই কেসে, অনেক প্রশ্ন রয়েছে। রাঘব বলে, এখন থেকে এই কেসটা আমিই দেখব। দেবিকা রেগে গিয়ে বলে, হ্যাঁ তুমি এই কেসটা দেখবে, কিন্তু তুমি তো এই কেসটাকে বন্ধ করতে চাও, কারণ কবিরকে উইটনেস হিসেবে তুমিই ডেকেছিলে। অন্যদিকে কবিরকে কে খুন করেছে সেটাও তুমি জানো, কিন্তু তারপরেও তুমি তাকে ধরছ না। রাঘব বলে, আমি যদি জানতাম সে কোথায় আছে অবশ্যই তাকে ধরতাম। এই হায়দ্রাবাদ শহরে 9 লাখেরও বেশি সিসিটিভি ক্যামেরা রয়েছে, কিন্তু কোনো সিসিটিভি ক্যামেরাই সে ক্যাপচার হয়নি। এখন বুঝতে পারছো সে কতটা ভয়ানক। এছাড়া দেবিকাকে সেই স্পাই ক্যামেরাটাও দেখায়। দেবিকাও ভয় পেয়ে যায়। দেবিকা বলে, কিন্তু ও তোমার কাছ থেকে কি চায়? রাঘব বলে, সেটা পরের বিষয়, কিন্তু তুমি বিপদে পড়বে, তুমি আমার থেকে এই কেস থেকে দূরে থাকো। দেবিকা বলে, আমার বিপদ কি করে হতে পারে? রাঘব বলে, ও যেটা চাইছে সেটা যদি ও না পায় তাহলে আমার কাছের লোকগুলোকে ও মেরে ফেলবে। রাঘব সেখান থেকে চলে যাওয়ার পর দেবিকা ঋষিকে কল করে আর বলে, তুমি যে করেই হোক রাঘবের ওপরে সাইকোমেট্রি করার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবো ও কি ভাবছে। এছাড়া আমার অনেক প্রশ্নের জবাব চাই। এদিকে মেঘা চলে আসে ঋষির ফ্ল্যাটে এবং সেখানে তারা একসাথে কথা বলতে থাকে। ঋষি তাকে জিজ্ঞেস করে, আমি যদি রাঘবের উপরেই সাইকোমেট্রি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? মেঘা বলে, তুমি রাঘবের উপরে কেন সাইকোমেট্রি করবে? ঋষি বলে, কিছুদিন আগে সেই লোকটা আমাদের ফ্ল্যাটে এসেছিল যে আমাকে খুন করার চেষ্টা করেছে, আর আমার মনে হয় রাঘব সেই লোকটার ব্যাপারে কিছু জানে, কিন্তু সে আমাকে বলছে না। এদিকে রাঘব সেই সাইকোর ফোন লোকেশন ট্রেস করে সেখানে চলে আসে, কিন্তু সেই সাইকো বুঝতে পেরেছিল, তাই সে আগে থেকে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। রাঘব সেখানে আসা পরে সেই পুরা ফোনটা পায়। এরপরে সে একজন অফিসারকে কল করে আর বলে, আমি তোমাকে একটা ফোন পাঠাচ্ছি, এর ভেতরে থাকা ডেটাগুলো উদ্ধার করো। এদিকে ডক্টর অরুণা আর দেবিকা একসাথে বসে কেসটা নিয়ে ইনভেস্টিগেশন করে। ডক্টর অরুণা বলে, 3 বছর আগে কবিরের ডান দিকে একটি চাকুর আঘাত লেগেছিল, কিন্তু তখন এই কেসটার সম্পর্কে কিছুই জানা যায়নি। সেই পুলিশ অফিসারও কেসটা বন্ধ করে দিয়েছিল। দেবিকা বলে, আমার মনে হচ্ছে এই কেসগুলো সব সিমিলার, কারণ হচ্ছে মারুতি অ্যাপার্টমেন্টে যে 4 জন মহিলা পাওয়া গেছে, এছাড়া কবির, এছাড়া গোদাবরী হসপিটালে যে মহিলা, তাদের সবার ডান দিকেই চাকু মারা হয়েছে। তাই আমার মনে হচ্ছে এই সবাইকে একজনই খুন করেছে। এমনকি ঋষির উপরেও যে হামলা করেছিল সেও একই লোক। তাই ঋষির সাহায্যে আমরা তার ব্যাপারে কিছুটা হয়তোবা জানতে পারবো। এদিকে ঋষি আর মেঘাকে দেখানো হয়। ঋষি মেঘাকে রাঘবের একটা ডিকশনারি দেয়, যে ডিকশনারিতে অনেক কিছু নোট করে রাখত। এটা জানার পরে মেঘা বলে, রাঘব স্যার এই ডিকশনারির সাথে অনেক সময় কাটিয়েছে, তাই রাঘব স্যারের প্রত্যেকটা নোট করা ওয়ার্ডগুলোকে তুমি স্পর্শ করো, তাহলে বুঝতে পারবে রাঘব স্যার এগুলো কেন নোট করেছিল। মেমোরিগুলো বোঝার চেষ্টা করো। ঋষি মেঘার কথা মতো অনেক চেষ্টা করে, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। শেষবারের মতো ঋষি যখন চেষ্টা করে তখন সে দেখতে পায় আসলে এই বইটা রাঘবকে তার মা দিয়েছিল, অনুরাধা, এবং তাকে বিভিন্ন ওয়ার্ডের অর্থ শিখিয়েছিল আর তাকে বলেছিল কাউকে কষ্ট দিতে না। আর এভাবেই ছোট্ট রাঘবকে সে আরো অনেক কিছু শিখিয়েছিল। এদিকে রাঘবকে সেই পুলিশ অফিসার কল করে আর বলে, স্যার সেই মোবাইলের ডেটা আমরা উদ্ধার করেছি, আমি সেটা আপনাকে মেল করে দিচ্ছি, চেক করে নিন। আর সে দেখতে পায় সেই সাইকোর মোবাইলে শুধুমাত্র মেঘার ছবি ছিল, অর্থাৎ তার নেক্সট টার্গেট মেঘা। কিন্তু কেন? এদিকে মেঘা যখন তার বাসায় ফিরে সে পুলিশ অফিসার তাকে বলে, সিসিটিভির কেবল কেউ কেটে দিয়েছে, কিন্তু কে এটা করতে পারে? মেঘা বলে, তাড়াতাড়ি ঠিক করে নিতে হবে। মেঘা যখনই ভেতর আসে সে দেখতে পায় একটা লোক বসেছিল, সেখানে সবাই তার হাতের কাজ দেখছিল। আসলে সে তামার তার দিয়ে কিছু একটা বানাচ্ছিল। যখনই একজন মেঘাকে ডেকে বলে, তুমি এখানে আসো, মেঘার নামটা শুনতেই সেই লোকটা চমকে যায়, আর তখনই তামার একটি টুকরো তার মুখে আঘাত করে, যার ফলে সেখানে কিছুটা কেটে যায়। এদিকে ডক্টর অনুরাধাকে দেখা যায় 2009 সালের সেই ফায়ার অ্যাক্সিডেন্টে যারা মারা গিয়েছিল তাদের অটোপসি রিপোর্টগুলো সে আবার দেখছিল, আর সেখান থেকে সে অনুরাধার ফাইলটা ওপেন করে। এদিকে মেঘাকে দেখা যায় সেই সাইকোর ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। মেঘা সেই সাইকোকে বলে, আপনাকে আমি মনে হয় কোথাও দেখেছি, আপনি কি এই শহরেই থাকেন? আসলে এই শহরটা খুব ছোট, তাই এখানে সবাই প্রায় আমার পরিচিত, কিন্তু আপনার বিষয়টা আমি মনে করতে পারছি না। সেই সাইকো মেঘাকে কিছু বলতে যাবে, ঠিক তার আগেই ঋষি সেখানে চলে আসে, আর সেই সাইকো ঋষিকে দেখে ভয় পেয়ে যায়, কারণ ঋষিকে যখন আঘাত করেছিল ওই সাইকো, ঋষি তার মুখটা দেখে ফেলেছিল। কিন্তু আজকে তাড়াহুড়ো ঋষি তাকে খেয়ালই করে না, এড়িয়ে চলে যায়, আর সাইকোটাও সেখান থেকে চলে যায়।
ঋষি মেঘাকে ঘেঁষে খুশির খবর দেয় আর বলে রাঘবের ডিকশনারিতে সে সাইকোমেট্রিক করতে পেরেছে। রাঘব এবং তার মাকে দেখেছে আর এখন সে চাইলে রাঘবের উপরেও সাইকোমেট্রিক করতে পারে। ঋষি মেঘাকে বলতে থাকে রাঘবের মা তাকে হার্ট এই শব্দটার অর্থ ডিকশনারি থেকে শেখাচ্ছিল। মেঘা বলে এটার অর্থ ডিকশনারি থেকে কে শেখায়? ঋষি বলে সেটা সে জানে না। এদিকে ডক্টর অরুণা কিছু একটা দেখতে পায় সেই অটোপসি রিপোর্টে, আর এই জন্য সাথে সাথে দেবিকাকে কল করে সে ল্যাবে আসতে বলে। এদিকে মেঘা ঋষিকে বলতে থাকে তোমাকে আরো মনোযোগ দিতে হবে, হয়তো রাঘব এমন কিছু করতে যাচ্ছে যেটা সে কাউকে বলতে পারছে না, আর সেটাই তোমাকে জানতে হবে। দেবিকা যখন ল্যাবে আসে ডক্টর অরুণা তাকে রাঘবের মা এবং সেই স্কেচটা দেখায় যে শ্রী পূর্ণিমা এবং রেনুর আইডেন্টি চুরি করেছিল। অরুণা বলে তোমার কাছে কি মনে হচ্ছে না যে এই দুইজন মহিলা একজনই? দেবিকা অবাক হয়ে যায়, বলে কিন্তু সে তো সেই ফায়ার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। অনুরাধা বলে তুমি যখন বললে যে সব মার্ডারগুলো একই রকম, আমি তখন সবার অটোপসি রিপোর্ট দেখছিলাম, আর তখনই অনুরাধার অটোপসি রিপোর্ট দেখতে যেয়ে আমি ফটোটা দেখতে পাই, তখনই আমার মাথার ভিতরে এই প্রশ্নটা আসে। তখনই দেবিকা কল্পনা করতে থাকে গোদাবাড়ি হসপিটালের ঘটনা যখন ঘটে তখন রাঘব সবসময় চেষ্টা করছিল যাতে সেই রিং পরা মহিলার পরিচয় কোনোভাবে বাইরে না আসে, সবসময় সে সেটা লুকানোর চেষ্টা করছিল। এদিকে মেঘা আর ঋষি সেখানে গল্প করতে করতে একটা সময় বৃষ্টি শুরু হয়ে যায় আর তারাও কাছে চলে আসে। আর একটা সময় তারা দুজনেই যখন কিস করে বসে তখনই ঋষি ভীষণ দেখতে পায় মারুতি অ্যাপার্টমেন্টে সেই ফায়ার অ্যাক্সিডেন্টের প্রধান আসামি হচ্ছে মেঘার বাবা, আর এটা ঋষি জানতে পেরে যায়। সে চমকে যায়। অন্যদিকে দেখা যায় তাদের দূর থেকে লক্ষ্য করছিল রাঘব, আর রাঘবকে দূর থেকে লক্ষ্য করছিল সেই সাইকো। ঋষি সবকিছু জানার পরে কোনো কিছু না বলেই সেখান থেকে মেঘাকে রেখে চলে আসে। অন্যদিকে আবারও রাঘব কল্পনা করতে থাকে সে তার মাকে বলেছিল তোমাকে এখান থেকে পালিয়ে যেতে হলে আমি তোমাকে যা বলবো তোমাকে সেটাই করতে হবে। অন্যদিকে সেই সাইকো কল্পনা করতে থাকে সেই ছবিটা দেখিয়ে সে সেদিন বলছিল তোমার জন্য আমি আমার স্ত্রীকে হারিয়েছি, আর আমি তোমাকে মেরে আমি আমার স্ত্রীকে ফিরিয়ে আনব। আর এভাবেই একগাদা প্রশ্ন রেখে সিজন 1 শেষ করে দেওয়া হয়। এখানে সেই সাইকোকে আর তার স্ত্রীর সাথে রাঘবের মায়ের কি সম্পর্ক ছিল, রাঘবের মা কি করেছিল যার জন্য সে তার স্ত্রীকে হারিয়েছিল। এরপরে সে সাইকো রাঘবের মায়ের পরিবর্তে সেই 4 জন মহিলা, এছাড়া গোদাবাড়ি হসপিটালে সেই মহিলাদেরই বা কেন মেরেছিল। অন্যদিকে রাঘব এই বিষয়ে কি বা জানে, রাঘব কেনই বা সেই লোকটাকে সবকিছু জানার পরেও খুঁজে বের করতে পারছে না। অন্যদিকে দেবিকা এরপরে কি করবে, কারণ সে জানতে পেরে গিয়েছিল অনুরাধাই রাঘবের মা, আর যে গোদাবাড়ি হসপিটালে রিং পরা সেই মহিলা, এছাড়া সেই শ্রী পূর্ণিমা এবং রেনুর ছদ্মবেশ ধরে এতদিন ছিল। অন্যদিকে ঋষি যখন জানতে পারে মেঘার বাবাই সেই অ্যাক্সিডেন্টের জন্য দায়ী, এরপরে সে কি করবে, তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হবে, সেই সবকিছু প্রশ্নের উত্তর থাকবে সিজন 2-তে। যদিও এত প্রশ্ন রেখে সিজন শেষ করাটা একেবারেই ভালো লাগেনি, সবার মনেই অনেক প্রশ্ন থেকে যাবে, কিন্তু কিছু করার নেই। সিজন 2 রিলিজ না হওয়া পর্যন্ত এই প্রশ্নগুলো মনে রেখেই আমাদের অপেক্ষা করতে হবে। তো আজ এখানেই শেষ করছি। তো এই ওয়েব সিরিজটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।